বর্ণ ফের খাটে বসতে বসতে বলল। যাক, মনে তো পড়েছে এই অনেক। কয়েক সেকেন্ড পর বর্ণ আবার বলল। নীলিমা, আজ আমরা নতুন বন্ধনে আবদ্ধ হয়েছে। বর্ণ গলাটা হঠাৎ কেমন যেন হয়ে গেল। নীলের মুখ আবার নত করে নিল, কিন্তু বর্ণর কথার পরিপ্রেক্ষিতে ছোট্ট করে বলল, হুম। নতুন জীবনের সূচনাও হবে আজ রাত থেকে। নীলের শরীর শিরশির করে উঠল, পেট গুড়গুড় করছে। ইচ্ছে করছে বর্ণর সামনে থেকে পালিয়ে যেতে, লজ্জায় নাকি ভয় এসে জানে না। নত রাখা মুখটা বর্ণ নিজের হাত দ্বারা তুলল। সহজ হও নীলিমা, আগের মতো প্রাণ চঞ্চল হাসি খুশি হও আমার সাথে। স্বামী হয়েছি বলে এত জড়তা রেখে নিজেকে আমার থেকে দূরে নিও না। ভেবে নাও না আমি সেই আগের বর্ণ, তোমার উগান্ডার ফ্যাক্টরি। নীলি ছল ছল চোখে চাইল বর্ণর দিকে। বর্ণর সেই জলে টইটম্বর চোখ দেখে বুকের মধ্যে ধক করে উঠল। সে কি না চাইতেই নীলিকে কষ্ট দিল? কিন্তু ও তো কষ্ট দেবার উদ্দেশ্যে কিছু বলেনি। এই পাগলি, চোখে পানি কেন? আমার কথায় কষ্ট পেয়েছো? আমার বিশ্বাস হচ্ছে না বর্ণ, আমার বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে আমার স্বামী রূপে পেয়েছি। ঝরঝর করে কেঁদে দিল নীলি। বর্ণ অবাক হলো বটে। দু হাতে নীলিকে বুকে টেনে নিল সে। মাথায় আস্তার হাত বুলিয়ে জিজ্ঞেস করলো। কেন বিশ্বাস হয় না শুনি? আমি জানি না। বর্ণ হেসে ফেলল। তুমি আসলেই পাগলি। নীলি কিছু বলল না, চুপচাপ বর্ণর বক্ষে পড়ে থাকলো। ঈশার নামাজ পড়েছো? হুম। আমিও পড়িনি, চলো একসাথে নামাজ আদায় করি। এবার নীলির ঠোঁটেও মিষ্টি হাসি ফুটে উঠল। না, বর্ণ স্বামী হিসেবে খারাপ হবে না। এই কি করছো কি? বলতে বলতে সিফাত লাফ দিয়ে এক কদম পিছিয়ে গেল। বাহির থেকে রুমে আসতেই ফুলের বিছানা থেকে নেমে লেহেঙ্গা দুহাতে টেনে ধরে সিফাতের সামনে ধূপ করে বসে পড়ে আরিশা। উদ্দেশ্য তার স্বামীকে সালাম করা। পায়ে হাতের স্পর্শ পেতেই সিফাত তড়াক গতিতে পিছিয়ে যায়। আরে আপনি পেয়েছেন কেন? এদিকে আসুন, আমি সালাম করব। উফ বাবা, এমন বস্তার মতো লেহেঙ্গা দিয়েছেন যে আমার থেকে এই লেহেঙ্গার ওজনই বেশি। বস্তা পচা লেহেঙ্গা। রুমে এসেছো 30 মিনিট ওভার, এতক্ষণ তাহলে এগুলো ছাড়োনি কেন? আর আমাকে সালাম করতে কে বলেছে তোমায়? আরিশা সিফাতের হাঁটু ধরে উঠে দাঁড়ালো। তারপর হাফ ছাড়ার মতো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, উফ, আপনি এত অবুঝ কেন? বাসর ঘরে বরকে সালাম করতে হয়, মুভিতে দেখেননি? আর আপনার সাথে সেলফি তুলবো তাই তো এখন এইভাবে আছি। সিফাত চোখ মুখ কুঁচকে বলল, যত নষ্টের মূলে মুভি, আর মুভি দেখবে না তুমি? সে পরে দেখা যাবে, আসুন তো আগে গোটা কয়েক পিক তুলি। সারাদিন পিক তুলছো তুমি, ক্যামেরাম্যানের ক্যামেরা তোমার ছবি দিয়ে ভর্তি। এখন আর তুলতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। এই আপনি এত আনরোমান্টিক কেন? হ্যাঁ, নতুন বউ আমি, কোথায় আমার সাথে সুন্দর করে কথা বলবেন, পিক তুলবেন, রোমান্স করবেন, তা না রুমে এসে ধমকে যাচ্ছেন। সিফাত বুঝি একটু চুপ হলো। আসলেই আজ মেয়েটার সাথে এমন না করলেও পারে। একটু মায়া হলো বুঝি, তাই নরম গলায় বলল। আরিশা, অনেক রাত হয়েছে, যাও বাবু ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। আরিশা মুখ হ্যাঁ করে তাকিয়ে থাকলো সিফাতের দিকে। বাবু ডাকছে সিফাত। আরিশার মনে তো শত প্রজাতির ছড়াছড়ি হয়ে গেল। লাফ দিয়ে সিফাতের গলা জড়িয়ে আহ্লাদি গলায় বলল, আপনি আমাকে বাবা বলছেন? ঠিক নিব্বা নিব্বের মতো। হঠাৎ আরিশার এত কাছে আসায় সিফাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। মুখের আদলে বাচ্চা বাচ্চা ছাপটা সিফাতের ভেতর ঠান্ডা করে দিল। আরিশা সিফাতের বুক অবধি, তাই পা উঁচিয়ে তার গলা পর্যন্ত মুখটা এসে ঠেকেছে। খুব কাছ থেকে আরিশার সারা মুখে নজর বুলালো সিফাত। আরিশা খুশি ভরা মুখ, চঞ্চল চোখ দুটো নিয়ে সিফাতের দিকেই তাকিয়ে আছে। আর সেই চঞ্চল চোখ দেখে সিফাতের ভেতরকার আবেগ উতলে আসছিল যেন। অজানা অনুভূতি শরীর জুড়ে তরতরিয়ে বেড়াচ্ছে। হঠাৎ আহসান মঞ্জিলের সেই মুহূর্তের কথা মনে পড়ল সিফাতের। মাতাল অবস্থায় মেয়েটাকে সে কোলে নিয়েছিল। সেদিনও তো চঞ্চল মেয়েটা শত বাধা বারণ না মেনে তার মনের ঘরে প্রবেশ করে। ভাবতে ভাবতে শিউরে উঠল সিফাত। এক পর্যায়ে দ্রুতগতিতে আরিশার হাত ছাড়িয়ে বলল, কি করবো বলো? আমি নিব্বা না হলেও তো তুমি নিব্বি, তাই বলতেই হলো, এখন যাও তো। উফ বাবা,
পাওয়া যায় আমার সাথে 5 মিনিট থাকতে না থাকতে আপনি রোমান্টিক হয়ে যাচ্ছেন। আরিশার ক্ষমতা আছে বলতে হবে। সিফাত বাঁকা হেসে বলল, সিফাত খানের রোমান সম্পর্কে তোমার ধারণা নেই আরিশা। তুমি এখনো ছোট, তাই আমার নিরামিষ সত্তাটাকেই গ্রহণ করো। আরিশা মুখ ফুলিয়ে বলল, আমি ছোট? আমার বয়স জানেন? 17, আর 2 মাস পর 18 হবে। তোমার বয়স 20 হলেও তুমি ছোট, কারণ তোমার বয়সের সাথে বুদ্ধির কোনো মিল নেই। আমি ছোট না, বলুন আপনি আনরোমান্টিক ভূত। আপনাকে সিরিয়াস ক্রাশ উপাধি দেওয়াই আমার ভুল। আরো ভুল হয়েছে সিরিয়াস ক্রাশ পর বানানো। একটু ভালো নন আপনি, পচা মানুষ কোথাকার। বিয়া করিয়া গেলাম ফাঁসিয়া, কাটতে হবে এবার বসিয়া। সিরিয়াস ক্রাশ, সিরিয়াস বয়, আমার রোমান্স বোঝে না। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। বিড়বিড় করতে করতে আরিশা দুঃখী মুখে ওয়াশরুমে চলে গেল। পেছনে ফেলে গেল হাসি চেপে রাখা সিফাতকে। আরিশার গানসহ মূল্যবান বক্তব্য সব সে শুনছে, সেই সাথে হাসিটাও খুব কষ্টে আটকে রেখেছে। খান ম্যানশন আজ দারুণভাবে সেজে উঠেছে। পরিজন, প্রতিবেশী আর মেহমানদের আগমনে গমগম করছে। খান ম্যানশনের পাশে খোলা জায়গায় রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে রায়ান নিশির এঙ্গেজমেন্ট পার্টি আয়োজন করা হয়েছিল। ফয়সাল খান, ফরিদ খান দম ফেলার সময় পাচ্ছেন না, দৌড়াদৌড়ি করছে মেহমানদের আদর আপ্যায়নে। তাকে সাহায্য করছে জহিরুল ইসলাম, সাকিব এবং সার্ভেন্ট। বরকনে এখনও পার্টিতে এসে উপস্থিত হয়নি, হয়তো তারা সাজুগুজুতেই ব্যস্ত। ড্রয়িং রুমে অহনীপ, আদিল, সিফাত, বর্ণ, রায়ান অধৈর্য হয়ে বসে আছে মিনিট 20। তারা মূলত অপেক্ষা করছে বউয়ের জন্য। রীতা খান, সায়রা খান, শিলা বেগম আর রেহানা খানও বসে আছে বউদের জন্য। তাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আরও 15 মিনিট পর দোতলা থেকে নেমে এলো সারা। পরনে তার পিঙ্ক গাউন, দারুণ সেজেছে মেয়েটা। পেছনে এলো সাদিয়া, সেও আজ গাউন পরেছে। এরপর এলো নিশি আর অনিমা। নিশি পরেছে নেভি ব্লু হালকা কাজের লেহেঙ্গা, আর অনিমা পরেছে বটল গ্রিন কালারের ভারী কাজের লেহেঙ্গা। নিশিকে আসতে দেখে রায়ান এগিয়ে গেল সিঁড়ির কাছে বউকে এগিয়ে আনতে। আজ সবাই বউদের ড্রেসের সাথে মিল রেখে শেরওয়ানি পরেছে। আস্তে ধীরে আদিলও গেল অনিমাকে আনতে। এরপর এলো আরিশা আর নীলি। আরিশা নীলি আজও লেহেঙ্গা পরেছে। আরিশা পরেছে গাঢ় খয়েরি আর নীলি পরেছে গোল্ডেন কালারের। নীলির মুখ লজ্জায় লাল থাকলেও আরিশা আছে গাল ফুলিয়ে। সিফাত আরিশার কাছে গিয়ে হাত ধরেই ফুলো গাল আরও ফুলে গেল, যা দেখেই হেসে ফেলল সিফাত। আরিশা কিছুই বলল না, শুধু ফুলো গাল ফুস করে মিলিয়ে হাঁ হয়ে গেল। চোখ দুটো তার সিরিয়াস ত্রাসবরকে দেখছে। খয়েরি রঙের শেরওয়ানিতে দারুণ মানিয়েছে সিফাতকে, সাথে ঠোঁটের কোণে হাসি আরও সুন্দর লাগছে। মুখ বন্ধ করো, মাছি ঢুকবে। আরিশা টুপ করে গাল বন্ধ করে আবার ফুলালো। থাক, আর গাল ফুলিয়ে কাজ নেই। ওয়েট করো রাতে তোমার আনরোমান্টিক ক্রাশ বরের রোমান্স দেখার জন্য। আরিশা বড় বড় চোখ করে তাকালো। সিফাত আবার হাসলো আরিশার রিয়াকশন দেখে। একে একে সবাই এলো, অর্থি এলো না। রীতা খান নিশিদের জিজ্ঞেস করলেন অর্থি কোথায়। উত্তরে বলল আসছে। স্বাভাবিকভাবে বললেও নিশির মুখে মিটিমিটি হাসি, যেটার কারণ কোনেরা বাঁধে কেউ বুঝল না। কয়েক মিনিট পর গুটি গুটি পায়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো অর্থি। অর্থিকে দেখেই নিশি বলল, ওই তো অর্ধি এসে পড়েছে। নিশির গলা শুনতেই অহনীপ তরাক গতিতে তাকালো, আর অমনি যেন তার হার্টবিট মিস হয়ে গেল। ব্ল্যাক লেহেঙ্গার সাথে হোয়াইট স্টোনের ব্রাইডাল জুয়েলারিতে ব্রাইডাল সাজে অর্থিকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। চুলগুলো কার্লি করে অর্ধেক বা সাইডে রাখা, কানের পাশে দুটো সাদা গোলাপ। লেহেঙ্গার একটি ভারী ওড়না কোমর জড়িয়ে বা হাতে রেখেছে, আর একটি ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানা। কালো লেহেঙ্গা আর সাদা জুয়েলারির মধ্যে হাতে শুধু গতকালের রীতা খানের দেওয়া গোল্ডের দুটো বালা রয়েছে। অবশ্যই বালা নীলিদের হাতেও আছে। ফর্সা গায়ে
ব্ল্যাক লেহেঙ্গার চোখ ঝালসানো সুন্দর লাগছে অর্থিকে। মুগ্ধ দৃষ্টিতে অহনীপ তাকিয়ে আছে তার বউয়ের দিকে। সে দৃষ্টি লক্ষ্য করে সবাই মিটমিট হাসল। অর্থি এত সাজ বুঝি এই জন্মে দেয়নি, তবে এবার ইচ্ছে করেই এ সাজ দিয়েছে শুধুমাত্র তার বরের জন্য। দূর থেকে অহনীপের রিয়াকশন বুঝতে পারছিল না অর্থি, তাই দুহাতে লেহেঙ্গা সামান্য উঁচু করে পা সিঁড়িতে রাখার আগেই গমগমে কণ্ঠে অহনীপ বলে উঠল, স্টপ অর্থিকা। অর্থি তরাক দাঁড়িয়ে রইল সোজা হয়ে। অহনীপ সোফা ছেড়ে রিতা খানকে বলল, মা, তুমি সবাইকে নিয়ে যাও, আমি অর্থিকাকে নিয়ে আসছি। সে কি রে, একসাথেই চল। অহনীপ গম্ভীর হয়ে বলল। যাও, ছোট্ট একটা কাজ ছেড়ে আসি। রিতা খান আর কিছু বললেন না। আহসান বাড়ি থেকে যখন তখন সবাই এসে পড়তে পারে, তাই সবাইকে আসতে বলে বেরিয়ে পড়লেন তিনি। সদর দরজার দিকে এগিয়ে গিয়েও আদিল কিছুটা পিছিয়ে এসে টিপ্পনি মেরে বলল, বন্ধু যাই করো, শ্বাস নষ্ট করিও না, পরে কিন্তু তোমাকেই পস্তাতে হবে। অহনীপ গরম চোখে তাকাতে আবার বলল, শালিকে এত কষ্ট করে সেজেছে, নষ্ট হয়ে গেলে কষ্ট পাবে, বুঝিসই তো। তোর শালি আমার জন্যই সেজেছে, সো সাজ নষ্ট করার পূর্ণ অধিকার আছে আমার, কি বলিস? আদিল থতমত খেয়ে বলল। শালা তুই মহা ফাজিল। অহনীপ বাঁকা হেসে বলল, আপাতত আমাকে নিয়ে না ভেবে তোর বউকে নিয়ে ভাব। সবাই যেতে অহনীপ বড় বড় পা ফেলে উপরে উঠে টুপ করে অর্থিকে কোলে তুলে নিজের রুমের দিকে যেতে লাগলো। অর্থি তো অবাকের চরম পর্যায়ে। আরে এভাবে কোলে তুলে কই যাচ্ছেন? আনকমপ্লিট কাজ কমপ্লিট করতে। মানে? চুপ, গেলেই বুঝবে। অর্থি চুপ রইল। ঘর পেরিয়ে অর্থিকে ওদের মিনি ছাদটায় এনে নামিয়ে দিল অহনীপ। অতঃপর ছাদের কর্নারে গিয়ে কাঠগোলাপ গাছ থেকে দুটো ফুল ছেড়ে এনে অর্থির সাদা গোলাপের মাঝে জায়গা করে ফুলগুলো গুজে দিয়ে মিষ্টি করে হেসে বলল। এবার কমপ্লিট। অর্থি আবেগ ভরা চোখে তাকিয়ে দেখল তার পাগল স্বামীকে। অহনীপ আজও অর্থের সাথে মিলিয়ে ব্ল্যাক শেরওয়ানি পরেছে। লম্বা চৌড়া পেশিবহুল শরীরে শেরওয়ানিটা একদম ফিট। কি দেখছো? একটু নিচু হন। নিচু হব? মাথাটা নিচে নামিয়ে আনুন। অহনীপ নিচু হলো না, কিন্তু অর্থিকে দুহাতে জড়িয়ে মাটি থেকে সামান্য উঁচুতে তুলল। অর্থির বা হাতে রাখা ওনার আঁচলটা তখন মাটিতে পড়ে গেছে। অর্থি সেদিকে পাত্তা দিল না। আপাতত তার ধ্যান জ্ঞান বজায় রাখলো প্রিয় স্বামীর দিকে। দুহাতে অহনীপের গলা জড়িয়ে ধরে বলল, লেহেঙ্গাটা অনেক ভারী, আমাকে এভাবে তুলতে আপনার কষ্ট হচ্ছে না? অহনীপ অর্থির নাকে নাক ঘষে বলল। একদম না। অর্থি হাতের বাঁধন শক্ত করে আরেকটু উপরে উঠতেই অহনীপ আরও উঁচুতে তুলে ধরল। এবার যেন অর্থি অহনীপের থেকে লম্বায় বড়। দুহাতে অহনীপের কাঁধে ভর দিয়ে স্বামীর কপালে নরম কোমল ঠোঁট দুটো চেপে ধরল অর্থি। বইয়ের আদর মাখায় স্পর্শ পেয়ে অহনীপের ঠোঁটে তৃপ্তির হাসি খেলে গেল। নজর টিকা দিলাম। অহনীপ অর্থিকে নামিয়ে দিল। আচ্ছা, তাহলে তো আমাকেও দিতে হয়। অর্থি কপালের ওপর থেকে টিকলিটা সরিয়ে নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলল, অবশ্যই, এই যে দিয়ে দিন আপনার নজর টিকা। অহনীপ হাসল। দুহাতে অর্থির সজ্জিত মুখটা ধরে বলল, তোমার বডির এত ছোট টিকাতে চলবে না বউ। অর্থি অবুঝের মতো চেয়ে রইল। তারপর কিছু বলতে উদ্যত হতেই পুরুষালী ওষ্ঠধর দুটো আঁকড়ে ধরল অর্থির নরম কমল ওষ্ঠ। পিল চমকে উঠতে আবার শান্ত হয়ে গেল অর্থি স্বামীর নিবিড় আলিঙ্গনে। লাল রঙে রাঙানো ঠোঁট দুটো রংহীন করতে উঠে পড়ে লাগলো অহনীপ। অবশেষে সে সফল হলো। দীর্ঘ এক চুমনের পর অর্থির ঠোঁটে আলতো কামড় দিয়ে সরে গেল সে। মাটিতে গড়াগড়ি খাওয়া ওড়নাটা তুলে অর্থির হাতে দিয়ে ফিসফিসিয়ে বলল, দেখলে বউ, অনেক বড় নজর টিকা দিলাম, এরপর আমাকে নজর টিকা দিলে এভাবেই দিবে, কেমন? অর্থি মিনমিনিয়ে বলল। আপনি খুব অসভ্য। অহনীপ অর্থির লেহেঙ্গা গুছিয়ে দিতে দিতে বলল, তোমার কপাল ভালো, আমার অসভ্যের সীমা আজ এখানে শেষ হয়েছে, নাহলে কি হতো বলো তো? বাকি কথাটুকু অর্থির কানে কানে বলল অহনীপ। যা শুনে অর্থির শরীর শিরশির করে উঠল।
লজ্জায় গাল হয়ে গেল লাল। লজ্জাহীন মানুষটা উঠ থেকে লজ্জা দিতে সর্বদা প্রস্তুত থাকে যেন। অহনিক তার লজ্জাবতী বউকে টুপ করে আবার কোলে তুলে নিল। তারপর বলল, চলুন মিসেস, এবার আমরা আমাদের গন্তব্যের দিকে পা বাড়াই। হুম, কিন্তু এভাবে কোলে চড়ে নামিয়ে দিন না। নিচে গিয়ে। ওকে। আপনি এখানে বসে আছেন যে? সিজিয়া চমকে গিয়ে ঘাড় উঁচিয়ে উপরে তাকায়, দেখে অনেক কপাল কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে সিজিয়ার এভাবে মাটিতে বসে থাকার কি কারণ হতে পারে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আহসান বাড়ির সবাই ঘণ্টাখানেক হলো খান ম্যানশনে এসেছে। অনেক এ বাড়িতে আসা মাত্রই খুঁজে চলেছে সিজিয়াকে। গতকাল রাতে কেন জানি অনেকের নিদ্রা হারাম হয়ে গেছে। সারা রাত ভেবেছে সিজিয়াকে নিয়ে। কারণ অবশ্য তার অজানা নয়। প্রাপ্তবয়স্ক একজন পুরুষ ঠিক বুঝতে পারে কোন নারীকে নিয়ে তার এত ভাবনার কারণ কি হতে পারে বা কেন হতে পারে। আসলে ভাবনাটা অনিমার বিয়ের দিন থেকে শুরু হয়েছে তার। কিন্তু সিজিয়ার অতীত ভেবে নিজেকে দমিয়ে রেখেছিল অনিক। মেয়েটা তার প্রাণপ্রিয় বোনের ক্ষতি চেয়েছিল, সেজন্য সিজিয়াকে বিপদ ভেবে নিজের মস্তিষ্ককে সামাল দিয়েছিল। কিন্তু মস্তিষ্ক কি আর মনের কথা শোনে? মন ঠিক তার নিয়মে চলে। কথা বলছেন না কেন? সিজিয়া আমতা আমতা করে উত্তর দিল, কিছু না, এমনি। এমনিতে কেউ মাটিতে বসে? সিজিয়া দাঁড়িয়ে পড়ল, হাত দিয়ে পরিহিত শাড়ি ছাড়তে ছাড়তে বলল, পায়ে পা বেজে গিয়েছিল, তাই আর কি। অনেক পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করল সিজিয়ার উপর। সে আজ হলুদ রঙের শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। শাড়িটা অবশ্য অনেক গর্জিয়াস। শাড়ি সামলাতে পারেন না তাহলে পরেন কেন? সিজিয়া কি বলবে ভেবে উত্তর দিল, ভালো লাগে তাই। আপনি এখানে কি করছেন? খান ম্যানশনের মেন ডোরের সামনে জায়গাটা সিজিয়া বাড়ির মধ্যে যাবে বলে এসেছিল, কিন্তু পায়ের উঁচু হিলটার সঙ্গে শাড়ির টান লাগতেই বসে পড়ে। এদিকটায় অনেককে দেখে কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করে ফেলল। সিজিয়ার কথার উত্তরে অনেক ফোনে চোখ বুলিয়ে বলল, ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করার ছিল, তাই এদিকটা এসেছিলাম। আচ্ছা থাকুন তাহলে, আমি যাই। অনেক কিছু বলল না, শুধু নিরীহ চোখে চেয়ে রইল সিজিয়ার যাওয়ার পানে। মনে তার একরাশ ভাবনা। জীবনের প্রথম অনুভূতি, প্রথম ভালো লাগা কাজ করছে এই মেয়েটার প্রতি। কি করবে অনেক ভেবে পাচ্ছে না সে। রাত 11টা। আহসান বাড়িতে জামাই আদর চলছে। খান ম্যানশন থেকে ফিরে 5 জামাইকে 3 শ্বশুর আর শাশুড়ি মিলে ধুমিয়ে খাওয়াচ্ছে যেন আজই তাদের জীবনের শেষ খাওয়া। জামাইয়ের অবস্থা তো যাতা। মেয়েরা সব সোফায় বসে হাসতে হাসতে ঘোরাঘুরি খাচ্ছে, যা দেখে রুবি আহসান চাপা স্বরে ধমক দিলেন। কিন্তু ওই ধমকে কি আর ওদের হাসাহাসি থামে? একদমই না। আরিশা, আজকে জীবনের শেষ খাওয়া খাওয়ালো তোমার মা মামিরা? সিফাত বিছানায় শরীর এলিয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আরিশা দরজা চাপিয়ে পা টিপে টিপে সিফাতের দিকে এগিয়ে এসে থামল। ঠোঁটে তার চাপা হাসি। জীবনের শেষ খাওয়া হবে কেন? এটাকে বলে জামাই আদর, বুঝলেন? সিফাত এক হাতে পেট ডলতে ডলতে বলল, এটাকে জামাই মারার কায়দা বলে আরিশা, জামাই আদর না। তুমি কিছু জানো না? আমার লাইফে এত খাবার কখনো আমি একসাথে খাইনি। আরিশা এবার ফিক করে হেসে দিল। সিফাতের পেটের অবস্থা ঠিক 6-7 মাসের গর্ভবতীদের মতো। সিফাত আরিশার হাসি শব্দ শুনে উঠতে গিয়ে আবার শুয়ে পড়ল। উফ! হঠাৎ সিফাতের মৃদু আর্তনাদে আরিশার হাসি গায়েব হলো। তড়িঘড়ি করে পেটের ওপর রাখা হাতে নিজের হাত আলতো করে রেখে ঝুঁকে বলল, কি হয়েছে? কোথায় ব্যথা পেলেন? সিফাত মাথা তুলে তাকালো আরিশার দিকে। মেয়েটার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সিফাতের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। হ্যাচকা টানে আরিশাকে পাশে শুয়ে নিজের এক পা তুলে দিল আরিশার ওপর। আরিশা তো হতবাক, বড় বড় চোখে তাকিয়ে সিফাতের দিকে। গতকাল ওদের বাসরাত গিয়েছে, তবুও সিফাত আরিশা যে যার মতো ঘুমিয়েছে। মাঝরাতে অবশ্য আরিশা সিফাতের গায়ের উপর পা তুলে দিয়েছিল। আর কী সব বিড়বিড় করছে সিফাত ওগুলো কানে তুলেনি। সারাদিনের ক্লান্তিতে ঘুমটা খুব গভীর ছিল, তাই এসবে সে পাত্তা না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়েছে।
তবে এটা ঠিক বুঝেছে এই মেয়ের ঘুম সত্যি বিপজ্জনক। হাসছিলে কেন? সিফাতের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে আরিশার চোখে মুখে। এত কাছে সিফাত আরিশার, কেন জানি ওর বিশ্বাস হলো না। সে হাতে গিয়ে বলল, একটা চিমটি কাটেন না। কেন? এত কাছাকাছি রোমান্টিক রোমান্টিক সিন, আমার বিশ্বাস হচ্ছে না। প্লিজ একটা চিমটি। সিফাত অবাক হলো না। আরিশার কথার কারণ তার যেন জানাই ছিল, সে এমন কথা বলবে। সিফাতের ঠোঁটের বাঁকা হাসি প্রশস্ত হলো। আরিশা চোখ পিট পিট করে চাইল। 1 সেকেন্ডে 2 সেকেন্ড। আহ! এখন বিশ্বাস হয়েছে? আরিশা স্তব্ধ। হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ভাবতেই পারছে না সিফাত তাকে কিস করেছে। সিফাত ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আরিশার নরম কোমল ঠোঁট দুটো আলতো করে স্পর্শ করে নেশাতুর কণ্ঠে বলল, রোমান্সের ডোজটা আজ এতটুকুই থাক, এর বেশি তুমি কুলাতে পারবে না। আরিশা কিছু কি শুনলো? হ্যাঁ, শুনেছে। শুধু ডোজটুকু তার কানে পৌঁছে মস্তিষ্কে হানা দিয়েছে। 22 দিন আগে সিফাতরা দেখতে এসে বর্ণনীলিকে ডোজ দিয়েছে, তাও হাফ ডোজ। সেটাই যেন আরিশার মাথায় কিলবিল করে উঠল। ছোট্ট একটা ঢুক গিলে আরিশা বলল, ডোজ? সিফাত হেসে ফেলল। এবার তার প্রাণ খোলা হাসি। মেয়েটা একদম বোকাশোকা। তার বোকাশোকা বউ আরেকটু ঘনিষ্ঠ হলো সিফাত। শরীরের পুরো ভার আরিশার ওপর ছেড়ে দিয়ে বোকাশোকা বউটার গালে নাক ঘেঁষে লো ভয়েসে বলল, হাফ ডোজ। বর্ণনীলি? আরিশা ছটফট করে উঠল, মৃদু কেঁপেও উঠল ছোট্ট শরীরটা। সিফাত খুব অনুভব করলো আরিশার ছটফটানি, আর এর পরেই যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য তার দৃষ্টিগোচর হলো। আরিশা লজ্জা পাচ্ছে। এটা তো সিফাতের ভাবনার বাহিরে। আরিশার লজ্জা পাচ্ছে, এটা সত্যিই অবিশ্বাস্য। সিফাতের ড্যাব ড্যাব চাহনি দেখে আরিশা আরও লজ্জা পেল, কিন্তু সিফাতের কোনো নড়চড় হলো না। সে যে কোন জগতে আছে তা একমাত্র সিফাত আর তার আল্লাহ জানে। অর্তি ফোন হাতে বসে আছে, একটু পর পর সময় দেখছে। রাত 1টার বেশি বাজে, অথচ অহনিবের খোঁজ নেই। খাওয়া শেষে রুমে এসেছিল, কিন্তু হঠাৎ আদিলের কল পেয়ে বাহিরে গিয়েছে। বলেছিল খুব শীঘ্রই আসবে, কিন্তু কই? ঘন্টা পার হয়ে গেল, কিন্তু মানুষটা লাপাত্তা। অধৈর্য অর্থি ফোনটা মুঠোবন্দি করে বের হয়ে অনিমার রুমে এলো। দেখলো অনিমাও জেগে আছে। কি রে তুই এখনো ঘুমাসনি? না, আদিল ভাইয়া কোথায় অনিপু? ও তো একটু থানায় গিয়েছে, কি জরুরি কাজ পড়েছে বলে। কেন? অর্থের বুকের মধ্যে ধক করে উঠল। এত রাতে থানায় কেন? আদিলের কাজ থাকলে অহনিবকে কেন নিয়ে গেল? হঠাৎ করে মনে পড়ল রাসিব শেখের কথা। সেই যে পুলিশ নিয়ে গেল, তারপর থেকে আর তাদের খোঁজ জানে না অর্থি। কি রে চুপ আছিস যে? হ্যাঁ, কিছু না, তোমার রুমে লাইট অন দেখে আসলাম। অহনিব ভাইকে একা রেখে এলি? না, উনিও বাইরে গেল, তাই তো এলাম। আচ্ছা ঘুমিয়ে পড়ো, আমি গেলাম। হুম। অনিমাকে নিজের ভাবনার বিষয়ে অর্থি কিছু বলল না। শুধু শুধু টেনশন দিয়ে কি কাজ? অহনিব আসলেই তো সব জানতে পারবে, তাই আপাতত চুপ থাকলো সে। ও নিশির বউ, তোমার টক খাইতে মন চাইছে? না দাদুমণি, আগে তো প্রচুর টক খেতাম, কিন্তু এখন টক খেতে ইচ্ছে করে না। রেহানা খান মুখে 2টা সুপারি দিয়ে বলল। টক কি খাইতে ইচ্ছা করে? নিশি সুপারি দেখে বলল। এখন পান খেতে ইচ্ছে করছে। তখন শিলা বেগম এসে বললেন, না, পান খাওয়া তোমাদের জন্য ঠিক না। অন্য কি খাবে বলো, আমি করে দিচ্ছি। নিশি মুখটা ছোট করে বসে রইল। কেটে গেছে বিয়ের 2 মাস। যে যার কাজে ব্যস্ত এখন। সিজিয়ারা লন্ডনে ব্যাক করেছে, রায়ান নিজের কাজের জায়গায় চলে গেছে। নিশি অসুস্থ দেখে শেলি বেগম আর নিশিকে রেখে গেছে। 1 মাস পর এসে নিয়ে যাবে। আরিশা 25 দিন হয় বাবার বাড়ি গিয়েছে। অনিমা আদিল তাদের ছোট্ট সংসারে ফিরেছে। বর্ণসিফাত আবার কাজে মন দিয়েছে। খান ম্যানশনে এখন আছে আপাতত 3 বউ, অর্থি, নিধি আর নিশি।
নীলি এখন আবার আগের মতো বর্ণর সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, যা দেখে বাড়ির সদস্য বিনোদন নেয়। এই তো আজ সকালে এক দফা হয়েছে নীলির ফেসবুক পাসওয়ার্ড নিয়ে। বর্ণ পাসওয়ার্ড চেয়েছে, নীলি দিবে না, তাই নিয়ে দুজনের ফোন নিয়ে টানাটানি। শেষে অবশ্য নীলি জিতেছে, কারণ ওর দল ভারী, যা নিয়ে বর্ণর আক্ষেপের শেষ নেই। তার কথা বাড়ির লোক ঘসিটি বেগমের ভূমিকা পালন করেছে। ফয়সাল খান আর ফরিদ খান গিয়েছে চট্টগ্রামে তাদের ওখানকার ব্যবসাটা সামলাতে। অনিপ সকালে বেরিয়েছিল, এখন ফিরল বাসায়। আজ মেজাজ তার বিগড়ে আছে, বিরক্তিতে তিক্ত হয়ে আছে ভেতরটা। সন্ধ্যা 7টা অবধি নামাজ পড়ে হিজাব খুলতেই গটগট পায়ে প্রবেশ করে অহনিপ। অর্থির আর হিজাব খোলা হয় না। স্বামীর কাছে এগিয়ে নরম সুরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। অহনিপ পা থামায়। অর্থি তার অতি নিকটে কিছু একটার আশায় আকুল হয়ে দাঁড়িয়ে। অহনিপ বা হাতে অর্থির মাথা ধরে খুব স্নেহের সাথে বউয়ের ললাটে ঠোঁট ছোঁয়ায়। ওয়ালাইকুম আসসালাম। অর্থি মিষ্টি হাসল। বউয়ের এই নিষ্পাপ সরল মুখে হাসিটুকু দেখেই যেন অহনিবের সকল বিরক্ত তিক্ততা দূর হয়ে গেল। নামাজ পড়েছেন? না বউ। তাহলে 3 রাকাত ফরজ আদায় করুন, আমি আপনার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসি। জি অবশ্যই মিসেস, তবে জলদি আসবেন। অর্থি হেসে বলল, জি অবশ্যই মিস্টার। এই উগান্ডার ফ্যাক্টরি, উগান্ডা গিয়ে এইসব মাতলামি করবে, আমার রুমে না। বর্ণ কপাল কুঁচকে চেয়ে রইল। অতঃপর হাতের সাবান ফেনা ফু দিয়ে উড়াতে উড়াতে বলল, বিয়ের 5 মাস হতে না হতেই জল্লাদ রূপ দেখিয়ে দিলে তো। নীলি দাঁত কটমট করে বলল, তুমি কিন্তু রুমটা অপরিষ্কার করছো, ওয়াশরুমে যাও। বর্ণ সোজা হয়ে দাঁড়ালো। তুমি আমার কথা শুনছো না, তাহলে আমি তোমার কথা কেন শুনব? নীলির আগে ফেটে পড়ল এবার। সকাল সকাল তোমার উদ্ভট কথাবার্তা আর কাজে করবে না, আমি নাজেহাল। একটা মাত্র বর নিয়ে যদি এমন করো তুমি, তাহলে তো। বর যদি হয় উগান্ডার বাসিন্দা, তাহলে এবার আমি সত্যিই পাগলি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। বর্ণ ইনোসেন্ট ফেস করে বলল, ঠিক আছে, আমি একাই শাওয়ার নিচ্ছি। বলে ওয়াশরুমের দরজার কাছে গিয়েই চোখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল বর্ণ। কি হলো চোখে? চোখ জ্বলছে নীলিমা, ওফ চোখে সাবান ঢুকেছে। নীলি হাতের কাপড় রেখে এগিয়ে গেল বর্ণর কাছে। বর্ণর হাতে সরিয়ে বলল, দেখি চলো চোখে পানি দিই। কি যে করো তুমি, দিন দিন ছোট হচ্ছ নাকি? হ্যাঁ। বর্ণ নীলিকে বাগে পেয়ে আর সময় অপচয় করল না। এক ঝটকায় কোলে তোলে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, না তবুও, তবে পাগল হয়েছি। আর তোমাকে পাগলি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, কারণ আমি আমার পাগলিকে এইভাবে কোলে তুলে উগান্ডায় নিয়ে যাব। নীল তো অবাক, কত বড় ধাপ্পাবাজ ভাবা যায়। শেষে নীলিকে কিনা এভাবে বোকা বানালো। বর্ণ তো মহা খুশি বউকে হাতে পেয়ে। রৌদ্রতাপ কমে এসেছে, পাখিরা সব ফিরছে তার নীড়ে। দিনের আলোকে বিদায় জানিয়ে সন্ধ্যা নামছে, এরপরেই নামবে রাত। ধরণী চেয়ে যাবে কালো আধারে। ছাদে দাঁড়িয়ে অর্থি বাহিরের পরিবেশটাই দেখছিল। কি সুন্দর এই পৃথিবী, কত রূপ কত রঙে সাজানো। এই পশ্চিম আকাশে ডুব ডুব সূর্যটা দেখতে কতই না সুন্দর, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। নিশি আর শিলা বেগমকে 1.5 মাস আগে রায়ান এসে নিয়ে গিয়েছে। রীতা খান সায়রা খান খুব আপত্তি করেছিল এতে, কিন্তু রায়ান জোর করেই নিয়ে গেছে, তারই বা কী করার। চাকরি ছেড়ে তো আর এদেশে মা বউকে সময় দিতে পারবে না সে। তবুও নতুন চাকরিতে এতদিন ছুটি কাটিয়েছে, এটাই তো অনেক। হয়তো বছরখানেক আগে রায়ানরা আর দেশে আসবে না, তবে রায়ান বলেছে এবার এলে একেবারে আসবে। শখের জবের জন্য তো পরিবারের থেকে দূরে থাকা যায় না। রীতা খান সায়রা খান এতে সায় দিয়েছে। অর্থের ভাবনায় সুতা ছিল ফোনের রিংটনে। ফোনটায় চোখ বোলাতেই দেখে অনিমার কল। মুচকি হেসে ফোন রিসিভ করে কানে রাখলো। আসসালামু আলাইকুম অনিপু। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোর কণ্ঠটা কেমন লাগছে? সত্যি ঠিক আছিস তো? হয়তো ঘুম থেকে উঠেছি তাই।
তুমি আসো না কেন অনিপু? এই তো কাল যাবো বোন, কয়দিন একটু ব্যস্ত ছিলাম তাই যাওয়া হয়নি। আচ্ছা। নীলি কোথায় রে? হয়তো নিচে দাদুমণির সাথে গল্প করছে, কথা বলবে, নিয়ে দিব? না থাক, কাল তো যাবই। আম্মুর সাথে কথা বলেছিস? সকাল ফোন দিয়েছিল, সবার সাথে কথা হয়েছে। আচ্ছা তাহলে এখন রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আকাশের দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলল অর্থি। কেন যেন ইদানিং ভালো লাগে না কিছুই। কি মন চায় অর্থি নিজেও জানে না। খালি ঘুম পায় আর ক্ষুধা পায়। ক্ষুধার বিষয়টা একটু এড়িয়ে চলে সে। মা মামুনিরা এত খেতে দেখলে কি ভাববে, তাই নিজেকে সামলে রাখে। মাগরিবের আজান ধ্বনি কানে আসতেই হেলে দুলে রুমে এলো সে। কোনো মতে নামাজটা পড়ে নিচে গেল। ড্রয়িং রুম ফাঁকা, হয়তো কারো নামাজ এখনো শেষ হয়নি। অর্থি গিয়ে সোফায় বসলো। ভাবি চোখ মুখ এত ফুলেছে কেন? অর্থি ঘাড় ঘুরিয়ে দেখলো সারা এসেছে। ঘুমেছিলাম তাই। তোমাকে তো অসুস্থ লাগছে। তেমন কিছু না সারা, বাবারা ফিরেছে? না, আব্বু চলে আসবে, তবে বড় বাবা হয়তো আজকে আবার চট্টগ্রামে যাবে, তাই আসবে না। ও। চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার ছাড়া কিচ্ছু দৃষ্টিগোচর হচ্ছে না অর্থির। এত অন্ধকার কেন, আর সে কোথায়? কেউ আছেন এখানে? এত অন্ধকার কেন? একটু আলো দিন না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেউ আছেন এখানে? কারো সারা শব্দ পেল না অর্থি। ভয় পেল সে, ভীষণ রকম ভয়। জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু না পারল না। হঠাৎ করে কেমন যেন পাথর মনে হলো অর্থির নিজেকে। না নড়তে পারছে, না কথা বলতে পারছে। এমন কেন মনে হচ্ছে ওর? খুব চেষ্টা চালালো হাত নাড়িয়ে কিছু খোঁজার। না, হাতটাও সে নাড়াতে পারল না। ভয়ে কেঁদেই দেবে অর্থি। কিন্তু ঠিক সেই সময় খুব চেনা পরিচিত আদর মাখা ডাক তার কর্ণকুহরে পৌঁছালো। দিদি ভাই, দিদি ভাই, আমার দিদি ভাই। এ ডাক তো অর্থি ভুলতে পারে না। এই ডাক যে তার অতি আদরের ডাক। এই ডাক তার প্রিয় দিদার ডাক, প্রিয় বকুল ফুলের ডাক। দিদা, তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না তো। এই তো দিদি ভাই, আমি তোমার পাশেই আছি। কোথায় দিদা? প্লিজ সামনে আসো, অন্ধকার দূর করে দাও। আমি দেখতে পাচ্ছি না তোমায় দিদা, আমার সামনে আসো প্লিজ। আমি আসছি দিদি ভাই, খুব তাড়াতাড়ি আসছি। আসো, খুব জলদি আসো বকুল ফুল, খুব তাড়াতাড়ি। ফুপিয়ে কেঁদে উঠল অর্থি। অহনিবের ঘুম ছুটে গেল কোলের মধ্যে গুটি সুটি মেরে থাকা অর্থির কান্নার শব্দে। অর্থিকা, এই বউ, কি হচ্ছে তোমার? অর্থির সারা শব্দ না পেয়ে ভয় পেল অহনিব। দ্রুতগতিতে উঠে ল্যাম্পশেড অন করে অর্থির দিকে তাকালো মেয়েটা। বিড়বিড় করছে আর ফুপিয়ে কাঁদছে। গায়ে আলতো করে হাত রেখে দু একবার ডাকতেই অর্থি স্থির হয়ে যায়। পিট পিট করে তাকাতেই অহনিব ধরে বসিয়ে দেয় ওকে। ঘেমে নিয়ে চোখে মুখের অবস্থা একাকার। হাত বাড়িয়ে চোখ মুখ মুছিয়ে দিল অহনিব। খুব আদরে গলায় বলল, কি হচ্ছে লক্ষ্মীটার? অর্থি কথার প্রত্যুত্তর না করে চারিদিকে চোখ বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। এটা তো তার রুম, তার স্বামীর রুম। চোখ বন্ধ করে নিল সে আর ভাবতে লাগলো, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল সে। অর্থির মলিন মুখ দেখে অহনিবের ভয়ে গাঢ় হলো। মেয়েটা এত নেতিয়ে পড়ল কেন? বাজে স্বপ্ন দেখছিল কি? ভাবতেই বুকে টেনে নিল। অর্থিও অহনিবের সাথে মিশে রইল। বাজে স্বপ্ন দেখেছো তাই না? অর্থি কি বলবে? এটা কি বাজে স্বপ্ন নাকি ভালো ভেবে পেল না সে। পানি খাবো। অহনিব পানি দিল। অর্থি পানিটুকু খেয়ে দেয়ালে টাঙানো ঘড়িটা দেখল, সময় 4:34। শেষ রাত মানে ভোর রাতের শুরু। মানুষ বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি ওর এই স্বপ্ন সত্যি হবে? কিন্তু এ কিভাবে সম্ভব? দিদা তো মারা গেছে, 6 বছর হয়ে গেছে। মরা মানুষ আবার আসে নাকি? হয়তো গতকাল দিদাকে
নিয়ে একটু ভেবেছিল, তাই আজ স্বপ্ন দেখেছে। মানুষ তো যা নিয়ে ভাবে তাই নিয়ে স্বপ্ন দেখে, এটাও তেমন কিছুই হবে। ছোট একটা নিঃশ্বাস ফেলে অহনীপকে বলল, চলুন নামাজ আদায় করে নি। তোমার শরীরটা ভালো না, দেখো কেমন কাঁপছো। একটু শুয়ে থাকো, পরে উঠে নামাজ পড়ো। না, এক্ষুনি পড়বো। তারপর অহনীপের দিকে তাকিয়ে বলল, আমি ভালো আছি, আপনি টেনশন করবেন না প্লিজ। আচ্ছা চলো। আজ আরিশা এসেছে, সিফাত গিয়ে ওকে নিয়ে এসেছে। আরিশা, সারা আর নীলি মিলে কী সব রেসিপি দেখে আবার ট্রাই করছে। এক প্রকার হইচই শুরু হয়েছিল বাসায়। শুক্রবার দেখে অহনীপ আর ফয়সাল খান বাদের সব ছেলে আজ বাসায়। অহনীপ আসবে বিকালে, অর্থিকে নিয়ে ডক্টরের কাছে যাবে, যদিও অর্থি যেতে নারাজ, কিন্তু অহনীপ ধরে বেঁধে হলেও নিয়ে যাবে, কারণ অহনীপের ধারণা অর্থি ঠিক নেই। কিন্তু অহনীপের ভাবনাকে উল্টে দিয়ে দুপুরেই অহনীপকে ছুটে যেতে হচ্ছে বাসার উদ্দেশ্যে। ফরিদ খান কল করেছিল, জরুরি তলব, এখনই বাসায় যেতে হবে। অহনীপ অর্থির কথা জিজ্ঞেস করতেই তিনি ফোন কেটে দিয়েছে। অহনীপের এতে ঘোর সন্দেহ বাসায় কিছু একটা হয়েছে, না হলে এত দ্রুত বাসায় যেতে কেন বলবে। দুপুর 3টে, বাসা একদম পিনপতন নীরবতা পালন করছে। অহনীপ আশেপাশে চোখ বুলিয়ে কাউকে পেল না, বিধায় উপরে উঠতে লাগলো। কয়েক সিঁড়ি যেতেই দেখতে পেল অহনীপের রুমের বাইরে সিফাত, বর্ণ, আদিল আর চুমকি দাঁড়িয়ে। একটু পর অহনীপের রুমে থেকে ফরিদ খান বের হলেন। অহনীপের সন্দেহ আরও বাড়ল। প্রায় দৌড়ে বাকি সিঁড়ি পার হয়ে গিয়ে দাঁড়ালো ফরিদ খানের সামনে। কি হচ্ছে ছোট বাবা, তোমরা আমার রুমে? ভেতরে যাও। অহনীপ আরও কিছু বলতে যাবে, তখন ভেতর থেকে বেরিয়ে এলেন রেহানা খান। লাঠির ঠক ঠক আওয়াজ করতে করতে এসে নাতির সামনে দাঁড়ালেন। ও আফু, তোর কি বুদ্ধি শুদ্ধি হ্রাস পাইছে? বউটা অসুস্থ আর তুই ওর খোঁজ অবধি নেস না? অহনীপের বুকের মধ্যে ধক করে উঠল। অর্থি অসুস্থ মানে? ঠিক যা ভেবেছিল অহনীপ সেটাই ঠিক হলো। আফু, তোর বউর মাথা ঘুরাইয়া সিঁড়ির উপর পড়ছে, তা ভাগ্য ভালো সিপাত ধরছে, নাহলে সিঁড়িতে গড়াইতে গড়াইতে নিচে পড়তো। এখন তো সে বিহুশ, 1 ঘন্টা ধইরা তার হোশ নাই। হোয়াট, কি বলছো? অহনীপ আর দাঁড়ালো না, রেহানা খানকে ডেঙিয়ে বিচলিত হয়ে রুমে ঢুকতেই থেমে গেল। অর্থি বেডে আধা শোয়া হয়ে বসে আছে, আর ওকে রীতা খান নিজ হাতে কিছু একটা খাইয়ে দিচ্ছে। অনিমা, আরিশা, নীলি অহনীপের চোখে মুখের অবস্থা দেখে মিটমিট করে হাসছে। অহনীপ ওসব কিছু গায়ে মাখল না, ধীর পায়ে 2 ধাপ সিঁড়ি পেরিয়ে সায়রা খানের পাশে দাঁড়ালো। ওর থেকে কোথায় ব্যথা পেয়েছো? চলো এখনো ডক্টর কাছে যাব। রীতা খান মুচকি হাসলেন ছেলেকে বিচলিত হতে দেখে। বাবাই সুপটুকু শেষ করুক আগে। অর্থির চুপচাপ বাথরুমের মতো খেয়ে চলেছে। অহনীপ অর্থির খাওয়ার মধ্যেই কপাল, গাল, হাত চেক করে দেখতে লাগলো কোথাও কেটে বা আঁচড় লেগেছে নাকি। ভাইয়া, আপনার বউ একদম ঠিক আছে, পড়ার আগে আমার বর ধরেছে কিনা। অহনীপ জোরপূর্বক একটু হাসলো শুধু। বউকে নিয়ে এখন সে ভীষণ চিন্তিত। রীতা খান খাওয়া শেষে ওর থেকে পানি খাইয়ে মুখ মুছিয়ে বলল, একদম একা একা নিচে যাবি না। নিশিকে দেখিসনি, উপর নিচ করতে হলে সবসময় একজনকে সাথে নিত। খুব সাবধানে চলাফেরা করবি এখন থেকে। অর্থে কিছু বলতে গিয়েও থেমে গেল। লজ্জায় মুখ দিয়ে তার কথা বের করা দায় এখন। অহনীপ মায়ের কথায় ভ্রু কুঁচকে তাকালো। হয়তো এই টাইপের কথাবার্তা তার কিছু বোধগম্য হচ্ছে না। রীতা খান দাঁড়িয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে ছোট্ট একটা চুমু দিয়ে একগাল হেসে বললেন, নতুন অতিথি আসছে ভাবাই, শুধু বউ না, সাথে আর একজনের দায়িত্ব বেড়ে গেল তোর। বাড়িতে দুটো নতুন অতিথি আসবে, এত আনন্দ তো আমার ধরছে না রে। অহনীপ হতবাক হয়ে গেল মায়ের কথায়। রীতা খান খুশিতে কেঁদে দিয়েছেন। সায়রা খান ওর থেকে কড়া কণ্ঠে বললেন,
আপা কি বলেছে শুনেছিস তো? একদম একা যাবি না নিচে। একজন দূর দেশে গিয়ে পাড়ি জমিয়েছে শাশুড়ি আর স্বামীকে নিয়ে। তোকে কিন্তু কোথাও যেতে দিব না। আহসান বাড়িতেও না, বুঝলি? এখন রেস্ট কর। আমরা যাই তোর শ্বশুর আর আহসান বাড়িতে খবরটা দেই গিয়ে। চলো আপা। অর্থি বাধ্যমের মতো মাথা নাড়ালো। রীতা খান চোখের কোণা মুছে বললেন, হ্যাঁ চল। তখন মিষ্টির বক্স হাতে খুশিতে গদগদ হয়ে রুমে এলো সারা। মা, এই দেখো মিষ্টি এনেছি। সায়রা বেগম বললেন। নিয়ে চল বাহিরে। নীলিদের দিকে তাকিয়ে বলল, তোরাও চল, ওদের একা ছেড়ে দে। সবাই চলে যেতে রুমে নীরবতা ছেয়ে গেল। অহনীপ এখনো আগের মতোই দাঁড়িয়ে। তার ধ্যান জ্ঞান কোথায় অর্থি বুঝে উঠতে পারছে না। বিছানায় বসে আর চোখে শুধু একটু একটু করে তাকাচ্ছে। মিনিট 10 এভাবে থাকতে অর্থির মন আঁকুপাকু করতে লাগলো। শুনছেন? কথা শেষ না হতেই কেঁপে উঠল অর্থি অহনীপের হঠাৎ আক্রমণে। চোখের পলকে অহনীপ ধপ করে বসে অর্থির পেটে মুখ গুজে দিয়েছে। কাপা কাপা হাতে অর্থির পরিহিত জামাটা একটু উঁচিয়ে আরো গভীর করে মুখ গুজল সে। ছোট ছোট চুমুতে ভরিয়ে তুলছিল অর্থির উদর। আপনি খুশি হয়েছেন? অনেক মুখ তুলল। চোখ জোড়া তার ছলছল করছে, ঠোঁটে মিষ্টি হাসি। অর্থির প্রাণ জড়িয়ে গেল স্বামীর চোখে মুখে তৃপ্তির হাসি দেখে। ডান হাত বাড়িয়ে অর্থির গাল স্পর্শ করল অহনীপ। পৃথিবীর শ্রেষ্ঠ সুখের বার্তা দিয়েছে জান। আমি খুশি হব না? তার আগমনে আমি খুব খুশি জান, খুব খুশি। অর্থি এবার খুশিতে স্বামীকে জড়িয়ে ধরল। অহনীপও সন্তর্পণে স্ত্রীকে আগলে নিল বুকের মাঝে। তারপর বলল, ডক্টর এসেছিল? হুম। উনি আমার সাথে দেখা করলো না যে? ওনার ওটি আছে, তাই বেশিক্ষণ থাকেনি। তবে বলেছে কাল গিয়ে কিছু টেস্ট করে নিতে। আজই যাব। তোমার সমস্যা হবে না তো? না। অহনীপ হাসল। সকালে অহনীপ বলাতে যাবে না বলে জেদ করেছিল, আর এখন নিজে থেকেই যেতে চাইছে। ভাবা যায়, একেই বুঝি বলে সন্তানের টান। মানুষ বলে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা 100 ভাগ সত্যি। লোভ করলেই মানুষ পাপ করবে, অল্প হোক বা বেশি। আচ্ছা, মানুষকে নিজের যা আছে তাই নিয়ে সুখে থাকতে পারে না? কেন বেশি বেশি পাওয়ার আশায় লোভ করে, আর তারপর লোভের তাড়নায় পাপ করে? লোভে পাপে ক্ষণিকের সুখ মিললেও যে পরে মরণব্যাধি হয়ে ধরা দেয়, সেটা কি তারা বোঝে না? রাসিব শেখ আজ মারা গিয়েছেন। শনিবার দুপুরে 12টায় আদিল জানিয়েছে এ খবর। তার মৃত্যুর খবর আহসান বাড়ির একটা মানুষেরও মন কাঁদেনি। সবটাই যেন স্বাভাবিক, অতি সাধারণ। ফোন কলে নিশিকে জানিয়ে দিয়েছে নীলি। নিশি সরাসরি বলছে তাদের বিষয়ে কোনো তথ্য যেন তাকে না জানায়। সে চায় না মুখোশের আড়ালে থাকা অমানুষগুলোর কোনো প্রকার কিছু শুনতে। অর্থিকে বললে সেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, শুধু চুপচাপ নামাজে দাঁড়িয়ে হয়তো সমস্ত আরজি অভিযোগ উপর আল্লাহর কাছেই পেশ করবে। বিনা রুতি স্বামীর মৃত্যুর শোকে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। লতিফা বেগম গত কয়েক মাস হলো মানসিক ভারসাম্য হারিয়ে পাগলি প্রায়। বাবা মারা যাওয়াতে তার কোনো প্রকার আবেগ নেই। লিওনের চোখে সমস্যা দিয়েছে। নানার মৃত্যুতে তার মন অবশ্য কেঁদেছে, কিন্তু প্রকাশ করেনি। লোভ শুধুমাত্র লোভে পড়ে দুটো নিরীহ মানুষকে হত্যা করে পাপের পাল্লা ভারী করা, আর নিজের জীবনের এই দুর্দশা ডেকে আনা। পাপ ছাড়ে না বাপকেও। নিশুতি রাত, পৃথিবী ঘুমিয়ে। বাহির থেকে হঠাৎ হঠাৎ কুকুরের ডাক আসছে অর্থির কানে। রুমে সবুজ রঙের জিরো লাইট অন, সেটা দিয়েই ঘড়িতে সময় দেখার চেষ্টা করলো, কিন্তু না, সে ব্যর্থ। ফোনটা অহনীপের হাতের নিচে চাপা পড়ে আছে। ওটা টেনে টুনে বের করা তার সাধ্যের বাহিরে। মিনিট 10 বসে থেকে অতিষ্ঠ হয়ে গেল মেয়েটা। না পেরে তর্জনী আঙুল দিয়ে অহনীপের বাহুতে হালকা গুঁতো দিতেই হুড়মুড়িয়ে উঠে বসল সে। উঠ থেকে পা ছাড়িয়ে বসে থাকতে দেখে দ্রুত লাইট অন করলো।
অর্থি মুখ ফুলিয়ে বসে আছে। অহনি ঘুমিয়েছে ঘন্টাখানেক হবে হয়তো। তাকে এখন প্রায় অর্ধেক রাত জেগে থাকতে হয়, কারণ অর্থি জেগে থাকে। শেষ রাতে অর্থি ঘুমালে সেও একটু শান্তিমতো ঘুমায়, না হলে তার আর শান্তির ঘুম নেই। সারা রাত অর্থির উদ্ভট উদ্ভট সব কার্যক্রমের শেষ নেই। এই মনে চাইল পিৎজা খাবে, তাকে বানিয়ে খাওয়াতে হবে, আর সেটা অহনিবকেই বানাতে হবে। কি আর করার, বেচারার অফিস করে এসে মধ্যরাতে বউকে রান্না করে খাওয়াতে হয়। তবে এতে অহনিব বিরক্ত বোধ করে না, স্ত্রীকে ভালোবেসেই সবটা সামলে নেয়। কিন্তু এখন তো অর্থির ঘুমের সময়, তাহলে এখন উঠে বসে থাকার কারণ অহনিব খুঁজে পেল না। কি হচ্ছে জান? পা ব্যথা করছে? উহুম, তাহলে কিছু খাবে? ফুচকা, পিৎজা, পরোটা? কিছু খাবো না। অহনিব হতাশ চোখে তাকালো। তাহলে কি? বাইরে যাব হাঁটতে। কি? হুম। অহনিব শুকনো ঢোক গিলে একবার অর্থির পেটের দিকে তাকালো। পেটটা বেশ উঁচু হয়েছে, আর হবেই বা না কেন, 7 মাস 21 দিন চলছে। এই অবস্থায় বাহিরে যাবে অসম্ভব ব্যাপার। অহনিব সময় দেখতেই গলা যেন আরও শুকিয়ে গেল ওর। রাত 3টা 9 মিনিট। অসম্ভব, জীবনেও বাহিরে যাওয়া যাবে না এত রাতে। গত 4 মাস খুব নিয়মকানুনের মধ্যে এক প্রকার বেঁধে রাখা হয়েছে অর্থিকে। বিকালের পর ছাদে যাওয়া যাবে না, রেহানা খানের কড়া নিষেধ। এই জন্য অর্থিদের মিনি ছাদটায় এখন অহনিবের অনুপস্থিতিতে তালা ঝুলে। এত এত নিয়ম দেখে অর্থি নিশির কথা তুলে বারবার। তাকে তো এত কিছু মানতে হয়নি। তখন অর্থিকে ছোট বলে এটা ওটা বুঝিয়ে দমিয়ে রাখে। অর্থিও বাচ্চার মতো মা হতে গিয়ে এখন নিজেই বাচ্চার মতো আচরণ করে। যখন তখন হাত পা ছড়িয়ে কান্না করে, উল্টো পাল্টা জিনিস খেতে চায়। অহনিব প্রথম প্রথম প্রচুর ভয় পেয়েছিল এসব কাহিনী দেখে। সারাদিন ডক্টরকে কল করে মাথা নষ্ট করত। তবে এখন আস্তে আস্তে আয়ত্তে নিয়েছে, তবুও তার বউ বাচ্চাকে নিয়ে চিন্তার শেষ নেই। কি বলছো জান? এত রাতে বাইরে যায় না লক্ষ্মীটি। অর্থি ঠোঁট ফুলিয়ে চোখ লাল করে বসেছে। অহনিব তাড়াতাড়ি করে অর্থির মাথায় হাত বুলিয়ে গড়গড় করে বলল, এই এই, একদম কান্না করার চেষ্টা করো না জান। দেখো, এখন বাইরে গেলে হ্যানা বকবে খুব, তোমাকে আমাকে আর পাশে ঢুকতে দিবে না। অর্থি কি বুঝেছে অহনিবের যুক্তি? একদম না। সে ছেড়ে দিল চোখের বাঁধ। লে অহনিব, সে কি করবে এখন? ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো বলে উঠল, আমি যাব। কি করবে এই হঠাৎ হঠাৎ বাচ্চা হয়ে যাওয়া বউকে নিয়ে? অসহায় চোখে তাকালো যদি বউয়ের মায়া দয়া হয়, কিন্তু না, বউ তার কথায় একদম অটুট। শেষে না পেরে ভয়ে ভয়ে বউকে আগলে রুম থেকে বের হলো অহনিব। আস্তে ধীরে ড্রয়িং রুমে নামতেই দেখে চুপি চুপি সদর দরজা পেরিয়ে আসছে কেউ। অহনিব ভালোভাবে দেখতেই দেখা ওটা বর্ণ, আর তার 3 হাত পিছনে দিলি। নিশ্চয় দুটো বাহিরে গিয়েছিল। অহনিব আর ওর থেকে এত রাতে নিচে দেখে অবাক হয়নি বর্ণ, কারণ এমনটা গত 4 মাস হয়ে আসছে। মেয়েকে হেসে বর্ণ অহনিবকে বলল, ভাই আজ ভাবি কি খাবে? খাবে না, বাইরে হাঁটতে যাবে। অহনিবের কথা ঠিক শুনল নাকি ভুল শুনল, নীলি শিওর হতে চঞ্চল পায়ে এগিয়ে এসে বলল, কি বলছেন ভাইয়া? এত রাতে বাইরে যাওয়া ঠিক হবে না। সেটা বোঝাও তোমার বোনকে। অর্থি, তুই সত্যি বাইরে যেতে চাস? হুম। নীলি আরো কিছু বলতে যাবে, অহনিব থামিয়ে দিল। বউ যখন চাইছে সে যাবে। থাক, অল্প সময় হাঁটিয়ে আনি বাইরে থেকে। অহনিব পা বাড়াতে বর্ণ বলল, তাহলে আমরাও আরেকবার যাই, চাঁদ উঠেছে আজ, বাহিরটা সুন্দর। অহনিব কিছু বলল না। তখন নীলি বলল, এই একটা কাজ করো, সিফাত ভাইয়া আর আরিশাকেও ডেকে নাও। বর্ণ ভাবল আইডিয়াটা মন্দ নয়। ফোন দিল সিফাতকে। সিফাত আরিশাকে বলতেই আরিশা লাফাতে লাফাতে রাজি হলো, তবে সাথে সারাকেও নিয়েছে। আরিশা যেখানে সারা সেখানে। ভাই বোন আর ভাবিরা মিলে পিচ ঢালা রাস্তায় নামলো। আকাশটা পরিষ্কার একদম। বাঁকা চাঁদ আকাশের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। হিমেল হাওয়া বইছে জনশূন্য রাস্তায়। 7 জন টুকটুক করে হাঁটছে।
অর্থির উঁচু পেটটা নিয়ে সে খুব উপভোগ করছে এই পরিবেশ আর প্রকৃতি। 5 মিনিট হাঁটতেই বাইসাইকেলের ক্রিং ক্রিং শব্দে পেছনে ফিরে তাকিয়ে রাস্তা ছেড়ে দিল অহনিবরা। কিন্তু অবাক হলো বাইসাইকেলে আদিল আর অনিমাকে দেখে। আদিল অনিমাও এত রাতে অহনিবদের রাস্তায় দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে দ্বিগুণ চমকেছে অর্থিকে দেখে। অর্থি তো বন্ধুলা ভাই দেখে বেজায় খুশি। কিরে, তোরা এত রাতে ফুটপাতে নেমেছিস, সাথে আমার অবলা শালিকেও নামিয়েছিস? তোর শালির জন্য ফুটপাতে নামা। আদিল হেসে ফেলল। তখন অনিমা এগিয়ে এসে বলল, বোন তুই কি ছোট বলতো? উল্টাপাল্টা সব আবদার। অনিপু, আমার রুমে ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, এখন ভালো লাগছে তো? খুব। তোর ওদিকে কোথাও গিয়েছিলি? অহনিবের কথায় আদিল বলল। অনেকে নিয়ে একটু রাত্রি বিলাস আর কি। বর্ণ বলল, আদিল ভাই বাইসাইকেল কোথায় পেলে? আমাদের এক ভাড়াটিয়ার। ভালোই হলো, সবাই একসাথে এখন রাত্রি বিলাস করতে পারবো, তাই না ক্রাশবন? সিফাত আরিশার হাতটা ধরে বলল। হুম। সবাই একটু একটু হেঁটে আদিলের ফ্ল্যাটের দিকে এগুতে থাকলো। আরিশা এখন খান ম্যানশনেই থাকে। আগের মতো বাচ্চামো করলেও সে এখন যথেষ্ট বুঝদার মেয়ে। কুষ্টিয়াতে অর্থীদের কলেজের কাজ সম্পন্ন হয়েছে। আহসান মঞ্জিলে বসবাস শুরু করেছে আজিম আহসানরা। অনিক আর সিজিয়ার বিয়ের পাকা কথা হয়েছে, আংটি বদলও হয়েছে, কারণ এর মধ্যে একবার তারা দেশে এসেছিল। অর্থের ডেলিভারি আর নিশিদের জন্য বিয়ে আটকে আছে। প্রথম অনুভূতি, প্রথম ভালো লাগাকে এড়িয়ে যেতে পারেনি অনিক। পরিবারকে জানালে সবাই মেনে নিয়েছে। আরিশা নীলের বিয়েতে সিজিয়াকে তারা বেশ ভালোভাবে পরখ করেছিলেন, তাই বিয়েতে আপত্তি করেননি কেউ। আরিশা সিফাতের হাত ধরে সারার সাথে হাসাহাসি করছে। নীলি বর্ণের এক বাহু জড়িয়ে হাঁটছে আর টুকটাক কথা বলছে, আবার ঝগড়াও করছে। আদিল বাইসাইকেল ধরে আস্তে ধীরে হাঁটছে, পাশে অনিমাও তাকে সঙ্গ দিচ্ছে। অহনিব ওর থেকে এক হাত জড়িয়ে খুব ধীরে ধীরে হাঁটছে, যার ফলে এই দম্পতি সবার পেছনে পড়ে গেছে। দেখেছেন, আমার কথা শুনে আসলেন দেখে এত সুন্দর রাত আর প্রকৃতি দেখতে পেলেন। তা তো অবশ্যই, কিন্তু এটাই লাস্ট। এরপরই অবস্থায় আর কখনো বাইরে আসার জন্য বায়না করবে না। অর্থি খুশি মনে বলল। আচ্ছা, তবে এরপর আসবো আমি, আপনি আর সে। অহনিব হাসল। অনেকটা হেঁটেছেন মিস, এবার ওখানে গিয়ে একটু বসে তারপর বাসে ফিরবো, কি বলেন? আচ্ছা। রাস্তার পাশে উঁচু জায়গায় ওর থেকে সাবধানে বসিয়ে নিজেও বসলো। অহনিবদের বসতে দেখে অনিমারাও সবাই একে একে বসলো। রাস্তার ধারে 4 দম্পতি আর তাদের আদরের ছোট বোনের খুনসুটির আলাপ আলোচনা, আহ কি সুন্দর। সারা কিছুক্ষণ বাদে উঠে এলো। এত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করলে চলে নাকি? 3-4টা পিক তুলে আফসোস সুরে বলল, হ্যাঁ, এতগুলা মিঙ্গেলের মধ্যে আমি একাই সিঙ্গেল। সিফাত ধমকের সুরে বলল, বড় ভাইদের সামনে এগুলো বলিস, লজ্জা করে না তোর? হ্যাঁ, তোরা যে ছোট বোনের সামনে বউয়ের হাতে হাত রেখে রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট করছিস, তার বেলায় কিছু না, আমি বললেই দোষ। সারো, তুই করে বলছিস, থাপ্পড় খাবি। কথা বলবে না আমার সাথে। ভাই বোনের কথা শুনে সবাই হেসে উঠল। সারা পিকগুলো তৎক্ষণাৎ নিশিকে উড়ু চিঠির মাধ্যমে পাঠিয়ে দিবে ভাবল। এত সুন্দর দৃশ্য রায়ান নিশিকে খুব মিস করছে সবাই। সারা ফোনে ডাটা অন করতেই দেখতে পেল ছোট্ট বাবুর দুটো ভিডিও ক্লিপ। নিশির ছেলে বাবু হয়েছে, বয়স 5-6 মাস, নাম রাশিন। ঘন্টা 2 আগে নিশি ভিডিও দিয়েছে। সারা রাশিন বলে চিল্লাতেই ছুটে এলো আরিশা আর নীলি, হামলে পড়ে ভিডিও দেখল। শেষে সবাই উঠে এলো, বসে রইল অহনিব আর অর্থি। জন, চলো এবার যাই। অর্থি উত্তর দেওয়ার আগেই মৃদু আর্তনাদ করে উঠল। কি হচ্ছে, ব্যথা পেলে? অর্থি কিছু বলল না, শুধু অহনিবের হাতটা টেনে নিজের ফুলে ফেপে ওঠা পেটটায় রাখলো। আর অমনি অহনিবের সর্বকায়া নাড়িয়ে দিল ছোট্ট একটি প্রাণ। অহনিব স্পষ্ট অনুভব করছে তার রাজকন্যার নড়াচড়া। গতকালকে আল্ট্রার মাধ্যমে জেনেছে তাদের মেয়ে বাবু হবে।
এ নিয়ে খান ম্যানশনে খুশির বন্যা বয়ে গেছে। রায়ানের ছেলে আর অহনীবের মেয়ে সবাই দুজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জল জল চোখে তাকালো অহনীব প্রিয়তমা স্ত্রীর দিকে। ও রেসপন্স করছে বউ, ও নড়ছে, আমি অনুভব করছি। আপনার রাজকন্যা আজ খুশি এই মুহূর্ত পেয়ে। ধন্যবাদ বউ, ধন্যবাদ পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতির সঙ্গে আমাকে পরিচয় করানোর জন্য। অর্থি ফিসফিস করে বলল, আপনাকেও ধন্যবাদ জনাব, আমাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। অহনীব আলতো করে চুমু খেলো অর্থির কপালে। অর্থি খিলখিল করে হেসে উঠল। নিস্তব্ধ নীরবতা ভেঙে হাসির ঝংকারে মেতে উঠল যেন এই রাত শুনশান রাস্তা। আদিল, অনিমা, সিফাত, আরিশা বর্ণ নীলি মুগ্ধ দৃষ্টিতে দেখল ভাই ভাবির ভালোবাসা। সারা এই মুহূর্তটাও বন্দি করলো। থাক না, প্রিয় মুহূর্ত, প্রিয় দৃশ্যগুলো ফ্রেম বন্দি। ভালোবাসা তো দেখতেও ভালো লাগে। এই তো এখন এত এত ভালোবাসা চারিদিকে ছড়িয়ে আছে, কতই না আনন্দ লাগছে। নীল আকাশের বাঁকা চাঁদটাও তার উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে প্রমাণ করছে সেও তাদের সাথে আছে, তাদের ভালোবাসাময় মুহূর্তের সাক্ষী হিসেবে। বেঁচে থাকুক ওদের এই অটুট বন্ধন। ভালোবাসায় রাঙিয়ে তুলুক একে অপরের জীবন। নতুন জীবন, নতুন গন্তব্য, নতুন অতিথির সাথে ভালোবাসাময় জীবন পার করুক সবাই।